দেখুন, অনেকে আমার কাছে কমপ্লেন করে যে তার বাচ্চা নাকি ফোকাস করতে পারে না বা তার বাচ্চা খুবই অমনোযোগী। মোস্ট অফ দ্য কেসেস আমি এটা বিশ্বাস করি না, কারণ সেই একই বাচ্চাকে যদি আপনি কোনো লেগো দেন বা তার পছন্দের কোনো খেলনা দেন, সে কিন্তু ঘন্টার পর ঘন্টা ওটার পিছনে ব্যয় করে এবং সে এতই ফোকাস থাকে, এতই মনোযোগী থাকে যে তাকে 4-5 বার নাম ধরে ডাকলেও সে শোনে না। সো মনোযোগী হওয়াটা বা না হওয়াটা কিন্তু প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে কোন জায়গাতে তার মনোযোগটা ব্যাঘাত ঘটছে। চলুন আজকে আমি আর আপনি আমাদের বাচ্চাদের মনোযোগ না থাকার এই প্রবলেমটাকে সলভ করি। লেটস ডু ইট। হ্যালো এভরিওয়ান, আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম মাহমুদুল, আমি বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট এন্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন। তো যেটা বলছিলাম যে বাচ্চাদের কিভাবে ফোকাস বাড়ানো যায়। দেখুন, বাচ্চাদের ফোকাসের ক্ষেত্রে আমরা সবসময় একটা ভুল করে থাকি এবং এই ভুলটা এই কারণে করে থাকি কারণ আমাদের সাথেও এই ভুলটা করা হয়েছে। সেই ভুলটা হচ্ছে যে ফোকাস করতে বলা। এক্সপ্লেন করছি, সেটা হচ্ছে যে কতবার এরকম হয়েছে যে আপনি বাসায় আছেন বা স্কুলে আছেন এবং আপনাকে বারবার আপনার প্যারেন্টস বা আপনার টিচার বলছে যে ফোকাস করো, ফোকাস, কিন্তু আপনাকে কি কখনো শেখানো হয়েছে যে কিভাবে কনসেন্ট্রেট করতে হয়? কারণ আমাদের বাবা মারা জানতেনই না বা আমরা অনেকে এটা জানি না যে বাচ্চাকে যখন পড়াতে দিতে হয় বা আমরা যখন পড়াশোনা করি তখন কিভাবে ডিস্ট্র্যাকশনগুলোকে অ্যাভয়েড করতে হয়। কিন্তু ফ্রাস্ট্রেটিং জিনিস হচ্ছে যে এটা কিভাবে করতে হয় এটা অনেক বছর ধরে আমরা জানি, মানে আমাদের সায়েন্সে যারা আছে তারা জানে। এটা নিয়ে অনেক স্টাডি হয়েছে, নিউরো সায়েন্স বেসিস কিছু মেথড রয়েছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাতে আমাদের এটা কখনোই বলা হয় না যে কিভাবে ফোকাস করতে হবে। তো এটা জেনে নেন যে প্রবলেমটা ফোকাসে করার উপরে না, প্রবলেমটা হচ্ছে যে মেথড কিভাবে ফোকাস করবো সেটা না জানা নিয়ে, এবং আজকে ভিডিওতে সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো। তো প্রথমে দেখবো যে এই 3টি কারণে আমাদের বাচ্চারা ফোকাস করতে পারে না। নাম্বার 1, ব্রেন ডেভেলপমেন্ট রিয়ালিটি। প্রথমে একটা জিনিস আমাদের জানতে হবে যে ফোকাস নিয়ে আমাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা জানতে হবে যে কোন বয়সে কেমন হওয়া উচিত। আপনি হয়তো একজন 30 বা 40 বছর বয়সী, আপনি একজন 5 বা 7 বছর বয়সী কাউকে পড়াচ্ছেন, আপনার কনসেন্ট্রেশনের যে ক্ষমতা, আগে যেটা বলছি স্টেমিনা, এটা কিন্তু এই 5-7 বছর, ইভেন 13-14 বছরের বাচ্চার মতো কিন্তু হবে না। আপনারটা ডেফিনেটলি অনেক বেশি হবে এবং তাদেরটা কম হবে। কত কম হবে এখনই বলছি। তো উদাহরণস্বরূপ যদি একজন 6 বছরের বাচ্চা হয়, সেক্ষেত্রে তার এক জায়গায় বসে একটা বোরিং কোনো টাস্ক করার যে অ্যাটেনশন স্প্যান, এটা 12 থেকে 30 মিনিটের মধ্যে থাকবে এবং বাচ্চা ভেদে এটা ডিফারেন্ট হতে পারে। তো ধরুন আপনার একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা 10 মিনিট বা 12 মিনিট পড়াশোনা করছে এবং তারপরে সে উঠে যাচ্ছে, এবং সেটা খুবই খুবই স্বাভাবিক। আর এর কারণ হচ্ছে যে আমাদের ব্রেনের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা এক্সিকিউটিভ ফাংশন, ইম্পালস কন্ট্রোল, ডিসিশন মেকিং এবং সাস্টেইন অ্যাটেনশনের জন্য তৈরি বা কাজ করে, সেটা অ্যাকচুয়ালি মিড-20s পর্যন্ত ডেভেলপ হয়। সো বাচ্চাদের কিন্তু এই প্রিফ্রন্টাল কর্টেক্স অলরেডি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। সো আপনার 30 বা 40 বছর বয়সী একজনের ডেভেলপ প্রিফ্রন্টাল কর্টেক্স ডেফিনেটলি একটা বাচ্চার প্রিফ্রন্টাল কর্টেক্সের চেয়ে অনেক বেশি ভালো হবে। আপনার অ্যাটেনশন স্প্যান ডেফিনেটলি অনেক বেশি হবে। সো আপনার এক্সপেকটেশন যেটা হবে যে আপনার মতো করে আপনার বাচ্চারা কনসেন্ট্রেট করবে, এই রিয়ালিটিটা ডেফিনেটলি হবে না। সো আপনাকে এই জিনিসটা অবশ্যই জানতে হবে যে আপনার বাচ্চার বয়স কত এবং তার মিনিমাম থেকে ম্যাক্সিমাম অ্যাটেনশন স্প্যান কত থাকতে পারে। আর এটা জানার মাধ্যমে আপনিও আপনার বাচ্চার পড়াশোনাকে তার টাইম অনুসারে অপটিমাইজ করতে পারবেন। নাম্বার 2, এনভায়রনমেন্টাল ডিস্ট্র্যাকশন। দেখুন, আপনার পাশে কোনো একটা কিছু থাকাতে হয়তো বা আপনি ডিস্ট্র্যাক্টেড নাও হতে পারেন, কিন্তু বাচ্চার পাশে থাকলে বাচ্চা কিন্তু অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড হলেও হতে পারে। সো এনভায়রনমেন্টকে কীভাবে ডিস্ট্র্যাকশন ফ্রি করতে হবে এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এটা যদি আপনি না পারেন, সেক্ষেত্রে বাচ্চা খুব সহজে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে। যেমন আমার পাশে যদি কোনো একটা কিছু থাকে, যেমন একটা যদি খেলনা বা একটা লেগো সেট থাকে, এটা আমার তেমন কিছুই হবে না, কিন্তু এটা বাচ্চার সামনে যদি লেগো সেট দেওয়া যায়, সে কিন্তু পড়াশোনার বদলে এই লেগো সেটের প্রতি বেশি মনোযোগ দিবে। সো যখন পড়াশোনা করাবেন তখন চেষ্টা করবেন যে মানে পড়াশোনার এনভায়রনমেন্টটা যেন শুধু পড়াশোনার মতোই হয়। সেই সাথে সাথে আরেকটা জিনিস আমি খেয়াল করেছি যে বাবা মারা বাচ্চাদেরকে পড়াশোনা করতে দিয়ে তারা হয়তো মোবাইলে গেম খেলছেন বা অন্য কোনো রুমে তার বড় ভাই বা ছোট ভাই যারা সিবলিং রয়েছে তারা হয়তো টিভি দেখছে। প্লিজ ডু নট ডু দ্যাট। কারণ হচ্ছে যে বাচ্চাদের মনটা কিন্তু অলরেডি ডিস্ট্র্যাক্টেড। তো এর মধ্যে আপনি যদি ফোন নিয়ে স্ক্রল করা শুরু করেন বা অন্য রুমে যদি টিভি চলতে থাকে, এটা বাচ্চার জন্য খুবই খুবই বড় একটা ডিস্ট্র্যাকশন। আপনার জন্য নাও হতে পারে, কিন্তু সে কিন্তু কনসেন্ট্রেট করতে পারবে না। সো এই জিনিসটা কনফার্ম করতে হবে যে এনভায়রনমেন্টে যেন ডিস্ট্র্যাকশন কম থাকে। নাম্বার 3 হচ্ছে যেটা আমাদের সবার ক্ষেত্রেই হয় মোটামুটি, স্পেশালি যদি আমরা স্টাডি করি, সেটা হচ্ছে এনগেজমেন্ট গ্যাপ। মানে কোনো একটা কিছু পড়তে মন না চাওয়া, কারণ ওটার মধ্যে তেমন কোনো মজার কিছু নাই। কিন্তু সব কিছু তো আর লেগোর মতো এত মজা হবে না, কিছু কিছু ক্ষেত্রে বোরিং জিনিস আমাদের করতে হবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে করা যায় সেটা নিউরো সায়েন্স বেসিক কিছু টেকনিক এবং টিপস এবং ট্রিক্স আপনাকে এখনই বলবো। নাম্বার 1 হচ্ছে প্রোমোডোরো টেকনিক। হ্যাঁ, প্রোমোডোরো টেকনিকটা আমরা তো সবাই জানি যে একটা নির্দিষ্ট টাইম করে আমরা করি, এবং 25-5-50-10 এই টেকনিকটা মেইনলি সবাই পছন্দ করে। মানে হচ্ছে যে আমরা যারা অ্যাডাল্ট, যারা গ্রোন আপ, তারা নর্মালি 25 মিনিট পড়াশোনা করি এবং 5 মিনিট ব্রেক নেই। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আগে যেটা বলেছি যে 5 থেকে 10 বছরের বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান কিন্তু টোটালি ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে আপনি টাইম ধরে বাচ্চার বয়স অনুসারে একটা ডিপ ফোকাসের সেশন করতে পারেন।
কারণ আমাদের ব্রেইন একটা ম্যারাথন একটা ফোকাসের জন্য তৈরি না। অল্প ইন্টারভাল দিয়ে অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট, ফোকাসের অ্যাক্টিভেশন এবং ডিঅ্যাক্টিভেশন, এটার মাধ্যমে আমরা দীর্ঘ সময় ধরে অনেক কাজ ছোট ছোট ফোকাসের চাঙ্ক করে করে আমরা কিন্তু দীর্ঘ সময় কাজ করতে পারি, রেদার দেন একটা বড় একটা ফোকাস করাচ্ছি, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার বাচ্চা যদি 6 বছর হয়, আপনি 10 থেকে 12 মিনিটের একটা অ্যালার্ম দিবেন এবং সেই 10 মিনিট পরে তাকে একটু ব্রেক দিবেন কোনো একটা কিছু করার, কিন্তু প্লিজ স্ক্রিন দিবেন না, স্ক্রিন অবশ্যই দিবেন না। তাকে মুভমেন্ট করতে বলেন বা তার সাথে খেলাধুলা করতে বলেন এবং আবার হয়তো 5 মিনিটের ব্রেক নিয়ে আবার একটা 10 মিনিটের সেশন করুন। আর আপনার বাচ্চা যদি 10 থেকে 15 বছর বয়সী হয় তাহলে সেরকম 20 থেকে 30 মিনিটের একটা করতে পারেন, বাট বাচ্চা টু বাচ্চা ডেফিনেটলি ভ্যারি করে। বাট প্রোমোডোরো টেকনিক, একটা জায়গায় বসে অল্প চাঙ্কে কাজ করার যে অভ্যাসটা, এটা যদি করতে পারেন, এটা দেখবেন যে ধীরে ধীরে আপনার বাচ্চার ফোকাস করা কোনো একটা কাজে ফিরে আসছে। নাম্বার 2, সো যেটা আগে বলছিলাম যে সব কিছু তো লেগোর মতো এত মজার হবে না, কিন্তু আমাদের পড়াশোনাকে যতটা সম্ভব মজা করতে হবে। এই জন্য টেকনিক নাম্বার 2 হচ্ছে ইন্টারেস্ট বিল্ডিং। দেখুন, আমরা যারা বড়রা তাদেরই হচ্ছে বোরিং জিনিস পড়তে ভালো লাগে না। আমি নিজে পিএইচডি করছি, এখনও আমার পড়াশোনা করতে একটু কষ্ট লাগে। বাচ্চারা তো আরও বেশি চঞ্চল, রাইট? তাদের জন্য পড়াশোনাটাকে ইন্টারেস্ট করা খুবই জরুরি। সেই জন্য যেটা করতে পারেন, আমাদের অনেকে বাবা মারাই করে, আমি সেটা জানি, কিন্তু এই জিনিসটাকে আরও ডাবল ডাউন করতে হবে, আরও বেশি করতে হবে। সাবজেক্টগুলোকে ইন্টারেস্ট করতে হবে। যদি ছেলে বাচ্চা হয়, দেখা যাচ্ছে যে আপনার 5 থেকে 10 বছরের যে বাচ্চারা, তারা কেবল হয়তো পড়াশোনা শুরু করেছে, তো সেক্ষেত্রে তারা যদি ডাইনোসর পছন্দ করে, আপনি এরকম বলতে পারেন যে দেখা যাচ্ছে একটা ডাইনোসর 15 কেজি মাংস খাচ্ছে, আর একটা ডাইনোসর এত ছোট যে 10 কেজি মাংস খাচ্ছে, তাহলে বড় ডাইনোসর কত কেজি মাংস বেশি খাচ্ছে? আমি কথার কথা বলছি যে যতটা সম্ভব এনগেজিং করা যায়, তখন দেখবেন যে তারা পড়াশোনাটাকে ঠিক অন্যভাবে দেখবে এবং শুধু পাঠ্যপুস্তক না, সে হয়তো আরও অনেক কিছু জানারও চেষ্টা করবে। নাম্বার 3, আমি মনে করি যে আমাদের দেশে এই জিনিসটা অনেকেই এটা ইউজ করে, আমাদের বাসাতে এটা ইউজ হতো, আমিও এটা করি, এবং এটাকেও আপনাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রি রিচুয়াল মানে হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট একটা টাইম থাকবে, যে টাইমে বাচ্চারা পড়াশোনা করবে। আমাদের ছোটবেলায় সবাই জানি যে মাগরিবের নামাজ পরে আমাদের বাসায় আসতে হতো এবং বাসায় আসার পরে নাস্তা করার পরে পড়তে হতো। দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড হ্যাবিট, কারণ বাচ্চা তখন জেনে যাবে যে একটা সময় আছে, এই সময় নন নেগোশিয়েবল এবং এই সময় পড়াশোনা করতে হবে, এবং সেই সাথে সাথে ব্রেনও এই নতুন টাইমে বা একটা স্পেসিফিক টাইমে অ্যাডাপ্ট করে ফেলবে। কিন্তু অনেক সময় বাচ্চাদের টাইম সেন্স থাকে না, সেক্ষেত্রে রিচুয়াল তৈরি করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, সে হয়তো পানির বোতল ভরলো, সে হচ্ছে খাবার দাবার ঠিক করে রাখলো, টেবিল গুছালো, তার প্রিয় কলম বা খাতা রাখলো, দেন সে জানবে যে পড়াশোনা আসছে। সো এই প্রি রিচুয়াল, এটা আপনি ঠিক করবেন যেটা কি হবে, এটা তাদের ব্রেনকে অ্যাডাপ্ট করতে হেল্প করবে যে কখন পড়াশোনা আসছে এবং কখন ফোকাস করতে হবে। নাম্বার 4 হচ্ছে মাইক্রো গোল মোমেন্টাম। ওকে, একটা জিনিস আমরা অনেক সময় ভুল করি, আমি আগে এটা করতাম, সেটা হচ্ছে যে এক বসাতে অনেক কিছু পড়াশোনা করতে হবে, 4-5 পেজ পড়তে হবে। এইটা আসলে আমাদের ব্রেনকে ওভারওয়েলম করে দেয় এবং বাচ্চারা কিন্তু এটাতে স্ট্রেস হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মাইক্রো গোল করতে হবে, যে এই 10 মিনিটে যে ব্রেক নিচ্ছেন বা 10 মিনিট আপনাকে বলে দিতে হবে যে কতটুকু সে শেষ করছে। তাকে এটা বলাচ্ছে যে আগামী আধা ঘন্টায় 3 পেজ শেষ করতে হবে, এটা না বলে তাকে বলবেন যে প্রতি 10 মিনিটে হয়তো 1 পেজ করে শেষ করতে হবে। তো তার এই মাইক্রো গোলের কারণে আপনার সেই বাচ্চাটার স্মল ডোপামিন হিট দিবে এবং সে দেখবে যে একটা জিনিস অ্যাচিভ হচ্ছে। ঠিক যেমন লেগোর মতো, যে অল্প অল্প সময় দেখছি যে কিছু একটা বিল্ড হচ্ছে, এই মাইক্রো গোল অ্যাচিভ করার মাধ্যমে তারও মনে হবে যে না ঠিক আছে, নেক্সট যে জিনিসটা আছে সেই জিনিসটা এত বড় না, এটা অ্যাচিভেবল। আমি বিশ্বাস করি আজকের ভিডিও পরে খুব সহজে আপনি আপনার বাচ্চাকে মনোযোগী করে তুলতে হেল্প করতে পারবেন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এরকম সায়েন্স বেসড হেলদি হ্যাকস এবং হ্যাবিটস যদি জানতে চান, চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ।